মার্জিং, ব্লাইন্ড, আর একটা হচ্ছে পিক। এই চারটা স্টিচ লাগবে দেখা। তারপর হচ্ছে সিমের ডেফিনেশন আর টাইপ, সেম সিমের ফিচার আর ইউজ, আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সিমের ফিগারগুলো আঁকা। হ্যাঁ, আর তারপর হচ্ছে ডেজার্ট প্রপার্টি অফ সিম, লাইনিং, ইন্টারলাইনিংয়ের টাইপ, ইন্টারলাইনিং পড়ানো হয়েছে না ক্লাসে? আচ্ছা, লাইনিং ইন্টারলাইনিংয়ের ডেফিনেশন। আচ্ছা, একটা কোয়েশ্চেন বাদ গেছে, 11 বলে দিতে হবে। সেটা হচ্ছে লাইনিং আর ইন্টারলাইনিংয়ের ডিফারেন্স, লক আর চেইন স্টিচের ডিফারেন্স। লক স্টিচ, চেইন স্টিচের ডিফারেন্স, লাইনিং আর ইন্টারলাইনিংয়ের ডিফারেন্স। এখনই বলে দিই, নাহলে খাতা দেখে ওরা পাগল হয়ে যাবে। ইন্টারলাইনিং পড়ানো হয়েছে না? তা তো বলতে পারবে না, ক্লাসই তো করো নাই অনেকে আসলে। একদম ফার্স্ট ক্লাসে পড়াই দিয়েছিলাম। এরপরে চেইন স্টিচ, লক স্টিচের ডিফারেন্স, আর একটা বলেছি লাইনিং আর ইন্টারলাইনিংয়ের ডিফারেন্স। আচ্ছা, কালকের রেজিস্ট্রেশন করেছি এমন কেউ আছে এখানে? সঞ্জিদা করেছো, আর যারা করছে 5 জন করেছিল, বাকিরা আসে নাই? আসতেছো তো কালকে? আচ্ছা, ঠিক আছে, ওকে। তোমাদের জুনিয়র বলো, ব্যাচমেট বলো, ওরা অনেক কষ্ট করতেছে, ডেকোরেশন করতেছে, তোমরা না আসলে কেমনে হবে? আচ্ছা, আমার সিমটা বাদ ছিল, তাই না? স্টিচের ফিগার প্রথমত 3টা কথা বলছি, কাভারিং চেইন স্টিচ, মাল্টি চেইন স্টিচ, ওভারলক স্টিচ। আর 3টা ফিগার বলেছি হচ্ছে ইন্টারলেসিং, ইন্টারলুপিং আর একটা ইন্ট্রালুপিং, মানে স্টিচ ফরমেশনের 3টা ওয়ের ছবি বলছে। আচ্ছা, এখন কথা হচ্ছে আবার সিমটা বাকি ছিল, ঠিক আছে? সিম বেসিক্যালি কি? সিম কিন্তু অনেক ইজি একটা জিনিস, ঠিক আছে? সিমেও স্টিচের মতো এত বোঝানোর তেমন কিছু নাই। জাস্ট আমরা সিম কোনটা কোথায় ইউজ হয় একদম রিয়েল লাইফ এক্সাম্পল দেখব, আর হচ্ছে সিমের ফিগারটা খুব ভালো মতো শিখবো। মানে কাপড়ের যে ফোল্ডটা আছে না, এটা শিখতে হবে তোমাদের, যে এই যে এভাবে যে কাপড়ের ফোল্ড, এ বরাবর স্টিচটা যাচ্ছে, হ্যাঁ, এই জিনিসগুলো যাতে আমরা দেখলে চিনতে পারি। হ্যাঁ, ঠিক আছে, এগুলো হচ্ছে শিখতে হবে। আচ্ছা, এখন স্টিচের সিমের যে ব্যাপারটা, সিম বেসিক্যালি কি? সিম বেসিক্যালি হচ্ছে যেই লাইন বরাবর 2টা ফেব্রিককে আমরা জয়েন্ট করি, দ্য ইমাজিনারি লাইন অ্যালং উইথ 2 পিসেস অফ ফেব্রিক আর জয়েন্ট। এটা কি কোনো লাইন টানা থাকে? লাইন তো টানা থাকে না, এটা তো আমাদের ইমাজিনারি একটা লাইন, যে লাইন বরাবর আমরা ফেব্রিকটাকে জয়েন করি, হ্যাঁ, থ্রো সুইং, সেটাই হচ্ছে আমাদের সিম। আচ্ছা, এখন হচ্ছে হলো একটু একটা জিনিস দেখি। ওকে, ফাইন। এখন হচ্ছে হলো একটা স্লাইড আছে যে ডেজায়ার্ড প্রপার্টি অফ সিম। সিমের ডেজায়ার্ড প্রপার্টি কি? 2 নম্বর যে স্লাইডটা, খুব মানে আমি খুব ইজি করে তাড়াতাড়ি পড়াই দিব, কারণ হচ্ছে অনেক কাজ উপরে আমার। 6টা ডেজায়ার্ড প্রপার্টি আছে। এখন নিজেদের এক্সপিরিয়েন্স থেকে বলো, আমরা সবাই তো কোনো না কোনো অ্যাপারেল পরে আছি, সো আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলো যে একটা সিম লাইনের কি কি প্রপার্টি থাকা উচিত। সিম কি? একটা মানে একটা জোড়া দেওয়ার একটা লাইন, তো এখন এটার কি কি প্রপার্টি থাকলে আমার মনে হবে যে এই অ্যাপারেলটা ভালো, এই গার্মেন্টসটা ভালো, কি মনে হয়? আচ্ছা, তারপর
টেকনিক্যাল সাইড থেকে বলো, মানে ইয়ে থেকে বলো, মানে ওইটা সিমের না, ওইটা স্টিচের ইয়ে। হ্যাঁ মানে তুমি বলতে চাচ্ছ স্ট্রেংথটা ভালো হইতে হবে। সিমের যে স্ট্রেংথ, মানে সিমেরও কিন্তু স্ট্রেংথ টেস্ট করে তাই না, সিমের যে স্ট্রেংথ সেটা ভালো থাকতে হবে। ফাইন, একটা টেকনিক্যাল টার্ম পাওয়া গেছে। আর আচ্ছা, আমরা সবাই যদি আমাদের আর্ম হোলের যে ইয়েটা জায়গাটা আছে এই জায়গা থেকে আমরা যদি চিন্তা করি, এই জায়গার জয়েনিংটা থেকে ধরো একটা তো স্ট্রেংথ, এটা হতো একদম ইউনিভার্সাল। এখন এই জায়গাটা যদি একদম স্টিফ হয়ে থাকে তাহলে কি হাত পা নাড়াইতে আমরা পারবো, হাতটা এমন এমন করতে? এই জায়গায় ইলাস্টিসিটি দরকার না আমার কোনো একটা কাজ করার জন্য? হ্যাঁ এক্স্যাক্টলি, টেনশন মানে ইলাস্টিসিটিটা এখানে ঠিক থাকতে হবে, ঠিক আছে? মানে এটা স্টিফ হয়ে গেলে আমি কমফোর্টেবল ফিল করব না, বা আমার যে পারপাসটা আছে সেটা সলভ হবে না। সো আমার সিম লাইনটা ইলাস্টিক হতে হবে, স্ট্রেংথ বেশি হতে হবে। আচ্ছা, এখন আমার স্ট্রেংথও বেশি, ইলাস্টিকও, কিন্তু এটা ওয়াশ যখন আমরা দিব তখন যদি এটা টেকসই না হয়, ডিউরেবল না হয়, ছিঁড়ে যেতে পারে না, ঘর্ষণে ছিঁড়ে যেতে পারে না, এটা যদি ডিউরেবল না হয়। হ্যাঁ, সো ডিউরেবিলিটি হচ্ছে সিমের আরেকটা প্রপার্টি। সিমের যে ডিউরেবিলিটি সেটা অবশ্যই ফেব্রিকের ডিউরেবিলিটির মানে হাফ ডিউরেবিলিটি থেকে বেশি হইতে হবে। ফেব্রিকের যতটুকু ওয়াশ রেজিস্ট্যান্স বলো বা ঘর্ষণের ফ্রিকশনের অ্যাব্রাশন রেজিস্ট্যান্স, যে টার্মটা, ফেব্রিকের যতটুকু অ্যাব্রাশন রেজিস্ট্যান্স, সিমের অ্যাব্রাশন রেজিস্ট্যান্স তার হাফ লাইফ থেকে বেশি হওয়া দরকার। হ্যাঁ, স্ট্রেংথ অনেকটা ফেব্রিকের কাছাকাছি হইতে হবে। আচ্ছা ফাইন, এখন আমার ইলাস্টিসিটি গেছে, স্ট্রেংথ গেছে, ডিউরেবিলিটি গেছে, মানে টেকসই কিনা সেটা গেছে। থার্ড হচ্ছে আমার কমফোর্টেবল কিনা। খোঁচা খোঁচা লাগলে তো আমার আরাম লাগবে না, তাই না? সেজন্য আমার কমফোর্টেবল কিনা সেটা দেখতে হবে। আরেকটা দেখতে হবে হলো তোমার উইলাইসি না স্লাইডে কী কী আছে আর একটা না, স্পেশাল এটা পরে বলতেছি, স্পেশালটা বোঝানোর ব্যাপার আছে। কমফোর্ট, ইলাস্টিসিটি, স্ট্রেংথ, আর একটা হচ্ছে সেফটি। সেফটি তো ইজি, যদি এটা ছিঁড়ে না যায়, হ্যাঁ স্টিচ যাতে মিস স্টিচ না হয়, তো সেফটি বোঝা যাবে। এখন একটা হচ্ছে আমার স্পেশাল পারপাস, ঠিক আছে? আচ্ছা, আমরা যেই গার্মেন্টসগুলো পরে আছি সেটা কি রেগুলার নাকি স্পেশাল, বেসিক নাকি স্পেশাল? বেসিক, একদম বেসিক ড্রেস আমরা পরে আছি। কিংবা এখন যদি বাইরে বৃষ্টি হয় আমরা সবাই আমব্রেলা নিয়ে বের হব বা রেইনকোট নিয়ে বের হব। এখন রেইনকোট স্পেশাল পারপাস একটা জিনিস, ওয়াটারপ্রুফ ফিনিশ দেয়া, তাই না? এখন রেইনকোটের যেই জয়েন্টগুলো আছে, হ্যাঁ স্টিচ তো আমি দিচ্ছি, এটার মধ্যে কি নিডল পেনেট্রেট করছে, এই জায়গাটা যদি ওয়াটারপ্রুফ না হয় তাহলে আমার পানি ঢুকে যাবে না। তার মানে রেইনকোটের যে সিম লাইন তার স্পেশাল ডিমান্ডটা কি, ওয়াটারপ্রুফ হতে হবে, যাতে আমি ওয়াটারপ্রুফ হয়তো বা আমি থ্রেড ইউজ করতেছি, ওয়াটারপ্রুফ ফেব্রিক ইউজ করতেছি, বাট অ্যাট দ্য টাইম অফ জয়নিং সেটা তো আমার পেনিট্রেট করতেছে, তার মানে কি সেটা ফুটো হয়ে যাচ্ছে। ওই জায়গাটায় ওই লাইনটা বরাবর, মানে স্টিচের এই লাইনটা বরাবর যদি আমি ওয়াটার রিপেলেন্ট ফিনিশ না দেই তাহলে কি হবে, পানি অবশ্যই অ্যাবজর্ব হয়ে যাবে, ভিতর ঢুকে যাবে। সো রেইনকোটের স্পেশাল পারপাস কি, ওয়াটার রিপেলেন্সি। ওকে ফাইন। তারপর হচ্ছে ফায়ার ফাইটারদের যে ড্রেস, ফায়ার ওয়ার্কার যারা, ফায়ার ফাইটারদের যে ড্রেস, ওটার স্পেশাল কি রিকোয়ারমেন্ট, হিট রেজিস্ট্যান্স, ঠিক আছে? আমি ওটার ফেব্রিকটা করতেছি অবশ্যই কি হিট রেজিস্ট্যান্স ফেব্রিক দিয়েই তো বানাচ্ছি, কিন্তু আমার যে জয়েনিং লাইন সেটা যদি হিট রেজিস্ট্যান্স না হয় তাহলে কি আমার জয়েন্টটা খুলে যেতে পারে না, ছিঁড়ে যেতে পারে, উইক হয়ে যেতে পারে। সো ফায়ার ফাইটারদের যে ড্রেস ওইটার স্পেশাল পারপাস কি হবে, হিট রেজিস্ট্যান্স। আচ্ছা, সেম এরকম প্রত্যেকটা জিনিসে মানে প্রত্যেকটা স্পেশাল পারপাস, যেমন হচ্ছে যারা ওটিতে কাজ করে, ডাক্তাররা যে ড্রেসটা ইউজ করে, হ্যাঁ সেটার এক রকমের রিপেলেন্সি থাকতে মানে রিকোয়ারমেন্ট থাকতে পারে। তারপর স্পেস স্যুটের এক রকমের রিকোয়ারমেন্ট থাকতে পারে। বুলেট প্রুফ যেই জ্যাকেট ওইটার একটা আলাদা রিকোয়ারমেন্ট থাকতে পারে। সো সিম লাইনে যাতে স্পেশাল যেই ফেব্রিক অ্যাপারেল প্রোডাক্টগুলো আছে ওদের ওই স্পেশাল রিকোয়ারমেন্টটা যাতে আমার সিম লাইনেও থাকে, দ্যাট ইজ দ্য মেইন টপিক অফ দি স্পেশাল পারপাস, ঠিক আছে? স্পেশাল পারপাসে আমার স্পেশাল যে অ্যাপারেল প্রোডাক্টগুলো আছে ওইটার দিকে খেয়াল রাখতে হবে। বুঝে গেছে?
এই গেল আমার ডেজার্ট প্রপার্টি। এখন হচ্ছে 8 টাইপের সিমের নাম দেওয়া আছে। প্রথমটা কি? সুপার ইম্পোজড। একটা ফেব্রিক, এই যে একটা ফেব্রিকের লেয়ার, এই একটা ফেব্রিকের লেয়ার, একটার উপর জাস্ট সুপার ইম্পোজ, একটার উপর বসে যাবে, সেটা কি? সুপার ইম্পোজড। কোথায় কোথায় ইউজ করা হয় দেখো সাইডটা। ফ্যান নাই না এই রুমে, এসি, গরম লাগতেছে। এসির রিমোটও তো নাই। চলে গেছে। তোমাদের এই টেক্সটাইল অলিম্পিয়াড নিয়ে আমি এত প্যারা খেয়েছি, মানে আমার মনে হচ্ছে এটা কখন শেষ হবে, আমার ভালো লাগছে না। এত টাকা বাঁচায় থাকা যায়? হ্যাঁ, কতগুলো যে ইনভিজিবল খরচ আছে, মানে 1 টাকা পর্যন্ত হিসাব। কিন্তু এই যে যারা বিকাশে পেমেন্ট করেছে, ওদের বিকাশে টাকা ওঠানোর জন্য চার্জ লেগেছে না? মানে কোনো কিছুই ধরে নাই, মানে একদম র। আবার হচ্ছে সব কিছু প্রিন্ট করায় আনছে, সিএনজি ভাড়া ধরছে, তো সিএনজি ভাড়া আসছে কোথা থেকে? আল্লাহ, আমার মাথা জাস্ট ভন ভন করতেছে। আরেকটা মজার ইয়ে শোনো, সার্টিফিকেট প্রিন্ট করানোর মানে অনেকগুলো সার্টিফিকেট, তো প্রায় 100-র মতো। তো যদি দোকানে আলাদা করে প্রিন্ট করতে যায়, প্রায় ওরা তো মোটামুটি অনেকটুকুই চার্জ নেয়, অ্যাটলিস্ট 15-20 টাকা করে তো লাগবেই একটা সার্টিফিকেট। তো আমাদেরকে ফয়সাল স্যারের হঠাৎ করে বুদ্ধি আসলো, তাহলে এক কাজ করে আমরা পেপার কিনে আনি, ডিজাইনটা আমরা এক্সাম কন্ট্রোলার অফিস থেকে প্রিন্ট দেব, তাহলেই তো হলো আমাদের কিছুটা এখানে কিছুটা কস্ট কাটিং করা যাবে। তো গতকালকে স্যার কোনো কিছু আগে থেকে এক্সাম কন্ট্রোলারে জিজ্ঞেস না করে সার্টিফিকেটের পেপার কিনে নিয়ে চলে আসছে, 100 পেপার। এসে এখানে দেখে যে এক্সাম কন্ট্রোলারের ওদের সার্টিফিকেট প্রিন্টারটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, বাট ওরা পেপারটা ইউজ করে কালারফুল। ঝামেলাটা বুঝতে পারছো? আমাদের পেপার তো হোয়াইট, আর ওরা পেপারটা আনে কালারফুল, প্রিন্ট করে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো এখন তো মানে তাহলে ব্ল্যাকের সার্টিফিকেট হয়ে যাচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তাহলে কি হয়েছে? আবার দোকানে প্রিন্ট করতে পাঠাইছি। যেই কাজটা কমানোর জন্য মানে এত পেরেশানি করে সে আবার ওই যে উত্তরার মিরপুর 10 নম্বর থেকে পেপার কিনে আনছে, ওই কাজটাই এখন আবার সেম টাকাই খরচ হচ্ছে, কিন্তু মানুষের যাওয়া লাগছে 2 দিন। এখন লাস্ট মোমেন্টে আমাদের যে হাসানকে নেওয়া হয়েছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসাবে, ও যে 2 ঘন্টা ধরে ওই যে বনানী সুপার মার্কেটে বসে আছে, প্রিন্ট করতেছে। আল্লাহ, কি একটা অবস্থা। আচ্ছা, সুপার ইম্পোজ সিমটা আমরা দেখি যে ফর্মড বাই সুপার ইম্পোজিং দ্য এজ অফ ওয়ান পিস অফ ম্যাটেরিয়াল অন অ্যানাদার। আচ্ছা, এটা বেসিক্যালি কোথায় ইউজ করা হয়? সুপার ইম্পোজড সিম কিন্তু আমাদের জেনারেল জামা কাপড় বানাইতে কিন্তু আমরা এই সুপার ইম্পোজ সিমটা ইউজ করি, তাই না? খেয়াল করে দেখো, এভাবে বোটে আমরা কাপড়টা নেই না, আমরা তো জেনারেলি কী করি, ব্যাক সাইডে সেলাই করি। যখন এটা আমরা ফ্রন্ট মানে কাপড়টা উল্টা করে কাপড় নেই না, আবার যখন এটা সোজা করি তখন কি দেখতে সিম লাইনটা এরকম হয়ে যায় না? সবার জামা কাপড়ই তো এরকম, বেসিক যে হ্যাঁ ইনসাইডে সেলাই করে আমরা আউটসাইড করি, তখন এটা দেখতে এরকম। সেজন্য আমরা বেসিক শার্ট প্যান্ট সব কিছুর সাইডগুলো সুপার ইম্পোজড সিম, ঠিক আছে? ইভেন মেয়েদের যত রকমের ড্রেস আছে, বোরকা টোরকা আছে, সব কিছুই আমাদের সুপার ইম্পোজড। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে ল্যাপড সিম। ল্যাপড সিমটা হচ্ছে আরেকটু ডিফারেন্ট। এটা হচ্ছে বেসিক্যালি ডেনিম যে শার্ট, ডেনিম প্যান্টের ইনসাইড যে সিমটা, এটা হচ্ছে ল্যাপড সিম। কাপড়টার ভাঁজ থাকবে এরকম, এটা যদি 1 নাম্বার লেয়ার হয়, এটা 2 নাম্বার লেয়ার, একটা লেয়ারের ভিতর একটাকে ওভারল্যাপ করবে, ঠিক আছে? এইটাই কিন্তু বেসিক, তোমার সিমের এই জিনিসগুলো শিখবা যে কাপড়ের লেয়ারটা ভাঁজটা কীভাবে থাকতেছে। ওকে,
আচ্ছা, সুপার ইম্পোজ সিম আমি কোথায় কোথায়, লেফট সিম কোথায় কোথায় ইউজ করি? একটা হলো লং সিম অফ জিন্স অ্যান্ড জ্যাকেট, সবাই যারা ওই যে ডেনিমের এই যে ইনসাইড সিমটা, এই যেটা লেফট সিম, ঠিক আছে? সবার যারা ডেনিম পড়েছো তাদের এই জয়েন্টটা হচ্ছে লেফট, ওকে? আচ্ছা, তারপর হলো এটা ভেরি স্ট্রং, আর এটার কনস হচ্ছে থ্রেড কাম আউট সামটাইমস। হ্যাঁ, ডেনিমের প্যান্ট যারা পরি সব অনেকেই দেখি যে আমরা নিচে দিয়ে সুতা বের হয়ে আসে। সো এটার কনস হচ্ছে, প্রজ হচ্ছে এটা স্ট্রং, আর কনস হচ্ছে সুতা বের হয়ে আসবে, ঠিক আছে? আচ্ছা, তারপর যেটা আছে বাউন্ড সিম। বাউন্ড সিম হচ্ছে পাইপিং লাগায় না জামায়, মেয়েদের জামা কাপড়ে অনেক রকমের কালারফুল পাইপিং, হ্যাঁ হ্যাঁ, কলারে পাইপিং দেয়, তারপর সাইডে পাইপিং দেয়। এটা হচ্ছে বেসিক্যালি কি বাউন্ড সিম। বাউন্ড সিমের ভাঁজটা দেখো, মাঝখানে একটা থার্ড লেয়ার ঢুকায় দিয়েছে। জেনারেলি বাউন্ড সিম হচ্ছে একটা এরকম, মানে মেয়েদের পাইপেনের ক্ষেত্রে যেটা হয় এটাইভাবে রাখে, আর আরেকটা কাপড় দিয়ে এইভাবে জোড়া লাগায় দেয়, তাই না? পাইপেনের কাপড়টা দিয়ে, এটা হচ্ছে বাউন্ড সিম। বা আবার যদি অনেক সময় দেখা যায় যে একটা বডি ফেব্রিক আছে, এখান দিয়ে একটু দেখাবে, আবার এখান দিয়ে একটু দেখায়, মেয়েদের দেখবে এখন মেয়েদের পাকিস্তানি ড্রেসগুলো যে বানায় অনেক টাইপের পাইপেন দিয়ে দিয়ে গলাগুলা করে, খেয়াল করেছো? দেখা যায় যে একটু নিচে দিয়ে হলুদ দেখা দিচ্ছে আর পুরা পাইপেনটা লাল রঙের, এরকম এখন অনেক টাইপের ডিজাইন করে। পাইপিনের যে ডিজাইনগুলো সেটা হচ্ছে বাউন্ড সিম, নাম শুনেই বোঝা যাচ্ছে এটাকে চারপাশ থেকে বাউন্ডারি দিয়ে বাউন্ড করে দেয়। আচ্ছা, তারপর আরেকটা এক্সাম্পল হচ্ছে ফ্ল্যাট সিম। ফ্ল্যাট সিমটা ইদানিং খুবই চলতেছে, খুব একটা কমন প্র্যাকটিস হয়ে গেছে। এটা হচ্ছে কেউ কাউকে ওভারল্যাপ করবে না, জাস্ট এভাবে জয়েন হবে, দুইটা ফেব্রিকের লেয়ার পাশাপাশি থাকবে অ্যান্ড ওরা জয়েন হয়ে যাবে, জয়েন করা হবে সুইং করেই, কিন্তু কোনোটাকে ওভারল্যাপ করবে না। খুব কমন একটা এক্সাম্পল হচ্ছে ইদানিং দেখবা, একটা কমন এক্সাম্পল দেখাই, আমাদের ইয়েতে ফ্যাক্টরিগুলোতে যে আন্ডারগার্মেন্টসগুলো তৈরি হচ্ছে, হ্যাঁ, এখন দেখো যে অনেক জায়গায় হচ্ছে গুচি বলো, শ্যানেল বলো, ওরাও আন্ডারগার্মেন্টস সেল করতেছে, ভিক্টোরিয়া সিক্রেটও আন্ডারগার্মেন্টস সেল করতেছে। হাজার তো ওদের হাজারও না, 2-3 হাজারের নিচে ওদের আন্ডারগার্মেন্টসের দাম হয় না। আবার আমাদের ফ্যাক্টরিগুলোতে গুলিস্তানেও পাওয়া যাইতেছে 50 টাকা 100 টাকা করে, তাই না? জিনিসটা কিন্তু একই, সেই আন্ডারগার্মেন্টস। তাহলে পার্থক্যটা কোন জায়গায়? পার্থক্যটা হচ্ছে সিমে, সিম আর ফেব্রিকে। হ্যালো, হ্যাঁ মা, সিমের মধ্যে কি ডিফারেন্স? সিমের মধ্যে ডিফারেন্স হচ্ছে ফ্ল্যাট সিমে যেটা ইদানিং একটা টার্ম আন্ডারগার্মেন্টসে খুব আসে, সেটা হচ্ছে সিমলেস। টার্মটা শুনেছি আমরা, সিমলেস আন্ডারগার্মেন্টস আমরা বলি। সিমলেসে কি এই ফ্ল্যাট জয়েন্টটা দেয়, দুইটা পাশাপাশি থাকবে, কোনোটাকে ওভারল্যাপ করবে না। পাশাপাশি থাকার কারণে এখানে কিন্তু কোনো ফোল্ড নাই, তাই আন্ডারগার্মেন্টসটা যখন পরা হবে তখন সেই খোঁচা বা হলো আনকমফোর্টেবল যে একটা ফিল, স্টিফনেসের যে একটা ফিলিং, সেটা থাকবে না। এই সব কারণে হচ্ছে এই ফ্ল্যাট সিম বা সিমলেস ফেব্রিকগুলোর, মানে গার্মেন্টসগুলোর কিন্তু দাম বেশি। ফেব্রিক তো ভালো দিবেই, সাথে হচ্ছে আমার সিম লাইনটাও ওরা ইমপ্রুভ করতেছে, ভালো দিচ্ছে, সেজন্য এটা হচ্ছে মোটামুটি কস্টলি বলা যায় ফ্ল্যাট সিম যেটা, সিমলেস যেটা। আচ্ছা, এখন আরেকটা ফ্ল্যাট সিমের একটা অনেক আদিম যুগের, মানে আগের যুগের একটা এক্সাম্পল আছে। যেমন ফ্ল্যাট সিমে এখানে তোমার এক্সাম্পল দেয়া কি আন্ডারওয়্যার, হ্যাঁ দেয়া আছে এটা। আচ্ছা, ইংল্যান্ডের কিছু ট্রেডিশনাল আর্মি আছে না, ওদের রাজাদের দেখবা, ওরা খেয়াল করছো কিনা, যখন স্পেশাল কিছু আর্মি আছে ওরা কিন্তু মানে যুদ্ধ করার কাজ করে, ওটা ওদের ট্রেডিশনাল একটা ঐতিহ্য ওরা ধরে রেখেছে। ওই যে যখন হচ্ছে দেখবা যে চার্লসের শপথ নিল বা হচ্ছে এলিজাবেথ মারা গেল, তখন যে ওরা যে ট্রেডিশনাল ওদের যে আর্মিগুলো থাকে ওগুলো কিন্তু স্কার্ট পরা থাকে, খেয়াল করেছো? লাল স্কার্ট পরা থাকে, চেক একটা লাল স্কার্ট পরা থাকে, কাউবয় টাইপের স্কার্ট পরা থাকে। ওদের ওইসব স্কার্টেও কিন্তু এরকম ফ্ল্যাট সিম দেওয়া থাকে। হ্যাঁ, তারপর হচ্ছে এখন এটা কি আমরা জানি যে স্কার্ট যে আগে ছেলেদের ড্রেস ছিল? হ্যাঁ, স্কার্ট হচ্ছে ট্রেডিশনালি এটা যারা আর্মি পারসন, ওয়ারিয়র যারা ছিল আগে রোমান টাইমে, ওদের জন্য পরার জন্য হচ্ছে স্কার্টটা বানানো হয়েছিল,
ঠিক আছে। তারপর আস্তে আস্তে যুগের প্রয়োজনে যখন দেখা গেছে যে এইটা স্কার্ট পরে যুদ্ধ করা থেকে প্যান্ট পরে যুদ্ধ করাটা ইজি, ওই সময় ইজি, সেজন্য হচ্ছে আস্তে আস্তে স্কার্টটা হচ্ছে ছেলেরা আর ইউজ করে না, ছেলেরা প্যান্টের দিকে চলে গেছে, আর মেয়েরা দেখেছে যে স্কার্টটা স্টাইলিশ, ঠিক আছে। তো ওভাবে করে ড্রেসটা ইন্টারচেঞ্জ হয়ে গেছে। সো ওই ড্রেসগুলোতেও দেখবা তোমরা এমন হচ্ছে ফ্ল্যাট সিম ব্যবহার করা হয়। আমিও টায়ার্ড হয়ে গেছে, ওরাও টায়ার্ড হয়ে গেছে। হ্যাঁ, তোমার কি বেশি ঘুম আসতেছে? চোখ বন্ধ করে কিছুক্ষণ রেস্ট নিছে। আচ্ছা, সো এই টাইপের যে সিমগুলো সেটা হচ্ছে ফ্ল্যাট সিম ইউজ করা হয়। তারপরে আছে ডেকোরেটিভ সিম। ডেকোরেটিভ সিম কি? প্লিট, ঠিক আছে। প্লিট একটাও একদম কমনলি ইউজ। ডেকোরেটিভ সিম কোথায় কোথায় ইউজ করা হয়? স্কার্টে ইউজ করা হয়, ইদানিং রেডিমেড শাড়িতে ইউজ করা হয়, শার্টেও ইউজ করা হয়, পিছন দিকে একটু একটা, হ্যাঁ কুচি যেটা শার্টে দেয় না একটা, পিছনে একটু লুজ ফিটিং দেওয়ার জন্য। কি বলে? টিপিং। আচ্ছা ঠিক আছে, নাম জানতাম না, আমি শিখলাম নতুন। টিপিং বলে, TIPPING, টিপিং। আচ্ছা, টিপিং দেওয়া হয়। আচ্ছা ফাইন, ওই রকম একটা প্লিট দিয়ে দিলে কি হয়, জিনিসটা তোমার একটু লুজ লুজ হয়। আবার দেখবা টাগাতে যে ডিজাইনগুলো করে ম্যাটারনিটি ওয়্যার, ওইটাতেও কিন্তু টাগাতে যে ডিজাইনগুলো করে প্লিট দিয়ে দেয়। হ্যাঁ, সুন্দর করে একটু কোনো জায়গায় একটা একটু ভ্যারিয়েশন আনতে চাচ্ছে ডিজাইনের, জাস্ট কয়েকটা প্লিট একটু ডিফারেন্টলি ইনসার্ট করে দিল, ড্রেসটা দেখতে আর একটু স্টাইলিশ হয়ে গেল। সো দ্যাট ইজ ডেকোরেটিভ সিম। তারপর আছে হচ্ছে এজ নিটেনিং সিম। এজ নিটেনিং সিম বেসিক্যালি হচ্ছে হেম বা লাইনিংয়ের যে সিমগুলা, মানে সোজা বাংলায় বলতে আমাদের যেই ওভারলক স্টিচের যে সিম লাইনটা সেটা হচ্ছে এজ নিটেনিং সিম, ঠিক আছে। নাম শুনে তো বোঝা যাচ্ছে। ওভারলকের একটা নাম কি ছিল? ওভার এজ সিম ছিল, ওভার এজ স্টিচ ছিল না। সো ওই এজ নিটেনিং সিমটা হচ্ছে তোমার ওভারলকের যে সিমটা। এটার এক্সাম্পলও হচ্ছে ইউজ করা হয় শার্টের হেমে, স্কার্টের লাইনিংয়ে, ট্রাউজারের হেম, এগুলো পারা যাবে। আর তারপর যেটা আছে হচ্ছে দুইটার নাম, একটা হচ্ছে অ্যাপ্লাইড সিম আর একটা হচ্ছে ইনক্লোজড সিম। অ্যাপ্লাইড সিম হচ্ছে যত রকমের লেস আমরা লাগাই, ঠিক আছে, হ্যাঁ লেস, যত রকমের লেস লাগাই সব হচ্ছে এনক্লোজড সিম। আর বেল্ট লুপ যেটা দেখবে, এতক্ষণ আমরা যা বলেছি সব কিছুই হচ্ছে মোটামুটি আমাদের রেডিমেড ওয়্যার কাভার করেছে, শুধুমাত্র বেল্ট লুপটা কাভার করে নাই। বেল্ট লুপটা হচ্ছে আমার এনক্লোজড সিম। আর অ্যাপ্লাইড সিম হচ্ছে আমার লেস ইলাস্টিক যে ওই যে ট্রাউজারের ভিতরে ইলাস্টিক ঢুকায় যে স্টিচটা, সেটা হচ্ছে অ্যাপ্লাইড সিম। লেসে হচ্ছে অ্যাপ্লাইড সিম, আর বেল্ট লুপে হচ্ছে আমার এনক্লোজড সিম, ঠিক আছে। সো ফিগারটা দেখবা কীভাবে হচ্ছে ভাঁজ করেছে, কাপড়গুলো ভাঁজ করেছে, এটা দেখতে হবে আমার। আর ইউজ তো পারা যাবে না 8টা সিম। আর এক্সামে কিন্তু অবশ্যই ফিগার আসবে, সিমের ফিগার আর স্টিচের ফিগার অবশ্যই শিখতে হবে। বারবার বলে দিচ্ছি, ইন্টারলুপিং আর ইন্টারলেসিং, এই 3টা ফিগার মাস্ট। মাল্টি থ্রেড, ওভারলক, কাভারিং মাস্ট। আর এই যে 8টা সিমের যে আমি যে ফিগারগুলো বললাম, এই যে কাপড় ভাঁজ করা এই ফিগারগুলা অবশ্যই দিতে হবে। আমি কিন্তু একদম কোয়েশ্চেন এভাবেই করছি যে স্কেচ দ্য ফিগার্স অফ দিস, ঠিক আছে। সো দ্যাটস ইট। আর কারো কোনো কোয়েশ্চেন, সিলেবাস, সাজেশন? আর 2টা পার্থক্য দেখবা, লাইনিং ইন্টারলাইনিংয়ের পার্থক্য, লক স্টিচ আর চেইন স্টিচের পার্থক্য, এই 2টা থেকে একটা থাকবে। তারপর হচ্ছে ডেকোরেটিভ ডেজায়ার্ড প্রপার্টি অফ সিম, এটাও থাকবে। কোয়েশ্চেন তো করেছি রেগুলার আর ডিপ্লোমা মিলায়, সো কোনটা, এই কোয়েশ্চেনগুলো আমি দিয়ে দিয়েছি, কোনটা কাটটাই দিছি আমার খেয়াল নাই, ঠিক আছে। হ্যাঁ, ওইটার সাথে আর 2টা কোয়েশ্চেন অ্যাড করে দিয়েছি, হ্যাঁ। সো এই হচ্ছে তোমাদের পড়াশোনা। আর যারা কালকে আসবা তো মোস্ট ওয়েলকাম, চলে আসলে ভালো। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট, ল্যাব রিপোর্ট দিয়ে দিলে ঝামেলা শেষ। তো এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন। ভিডিওটা অফ করে দাও। আর যারা কালকে আসতেছো দেখা হবে ইনশাল্লাহ।